পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ঠিক এই মুহূর্তে ভবনটিতে সুইপিং করা হচ্ছে এবং সেখান থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর এই অভিযানের বিষয়ে যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন, সেটি বলতে গেলে যে বিভিন্ন সূত্র থেকে যেটি আমি জানতে পেরেছি, এই জঙ্গি দলের সদস্যরা ঈদের পর এই বাড়িটিতে উঠে এবং 11 জন সদস্য এখানে ছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এর মধ্যে 9 জন অপারেশনে নিহত হয়েছেন এবং একজন আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে এবং একজন এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তবে এরা জেএমবি সদস্য বলে পুলিশ উল্লেখ করেছেন। তবে ঘটনার পরম্পরা অপারেশনের সময় পুলিশ ওখানে যেসব আলামত পেয়েছে তাতে এই সদস্যদের সাথে গুলশান হামলায় নিহত জঙ্গিদের পোশাক আশাকে হুবহু মিল রয়েছে এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের যে ধরনের পোশাক, সেই ধরনের পোশাক পরিচ্ছদ এখানে পাওয়া গেছে এবং সেই ধরনের কিছু ব্যানারও এখানে পাওয়া গেছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে এবং এ ব্যাপারে পুলিশ বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরবেন এবং ভিতরকার যে দৃশ্য সেগুলো পুলিশের ক্যামেরায় ধারণ করা রয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। সেই ফুটেজও পুলিশের তরফ থেকে সরবরাহ করা হবে বলে খোদ পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া আমাদেরকে জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের যে মিডিয়া সেন্টার রয়েছে মিন্টো রোডে, সেখানে বেলা 1টা নাগাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন খোদ পুলিশ কমিশনার এবং এই অভিযান এবং জঙ্গিদের অবস্থান নেওয়ার বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হবে বলে তিনি সাংবাদিকদের ঘটনাস্থলে নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় জানতে চাই, আপনি যে ভবনটির অভিযান চলেছে যে ভবনটিতে, ওই ভবনটির মালিক সম্পর্কে আমি একটু জানতে চাই এবং আপনি বলছিলেন যে ঈদের পরে তারা বাড়িতে উঠেছিল, বাড়ির মালিককে তারা কি বলে উঠেছিল? যে আমি আগেও আপনাকে বলেছি, এই ভবনটির মালিক অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। তিনি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এখন চাকরি শেষ হওয়ার পরে তিনি অবসরে গেছেন এবং 6 তলা ভবনটির পুরো 3 তলা পর্যন্ত নিচের এটি ফ্যামিলি থাকেন এবং পারিবারিকভাবে যারা ভাড়া নিয়ে থাকেন, আর 3 তলার উপর থেকে পুরো 6 তলা পর্যন্ত ব্যাচেলর মেস রয়েছে। এই মেসে থাকেন বিভিন্ন কর্মজীবী মানুষ এবং ছাত্ররা এবং এই জঙ্গিরা 5 তলার একটি ইউনিট ভাড়া নিয়েছিলেন এবং প্রতিটি ফ্লোরে 4টি করে ইউনিট রয়েছে। এরই একটি ইউনিট ভাড়া নিয়েছিলেন এই জঙ্গি সদস্যরা। তবে কার নামে কয়জন সদস্য দেখিয়ে এই ইউনিটটি ভাড়া নেওয়া হয়েছিল সে ব্যাপারে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়ার সুযোগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কারণ আপনি জানেন যে এখান থেকে আহত অবস্থায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে এবং তার বাড়ি বগুড়ায় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আরেকটি তথ্য জানতে পেরেছি যে এই জঙ্গিরা এখানে ভাড়া নেওয়ার পর বাড়িওয়ালার তরফ থেকে তাদেরকে ভাড়াটিয়ার যে সুনির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্মও সরবরাহ করা হয়েছিল, সেগুলো পূরণ করে ফেরত দেওয়ার জন্য, কিন্তু সেই ফর্মগুলো ফেরত জমা দেওয়া হয়নি বলে বাড়িওয়ালার তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এই সব ধরনের তথ্যই পাওয়া যাবে, পুলিশের সুযোগ রয়েছে এই সব ধরনের তথ্যগুলো উদ্ধার করার জন্য, কারণ আপনি জানেন যে বাড়িওয়ালার সঙ্গে এই ঘটনা যারা তদন্ত করবেন তারা কথা বলবেন এবং যিনি আহত অবস্থায় ধরা পড়েছেন তার সঙ্গেও পুলিশ কথা বলবে। সেখান থেকেই এই বিষয়গুলো সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি। আর পুরো এলাকার পরিস্থিতি যদি একটু বলি আমি, তাহলে আমি একটু দেখাতেই চাই আসলে মূলত যে এই পুরো এলাকায় এখনো কিন্তু কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে উৎসুক কিছু মানুষ এখানে ভিড় করেছেন, তারা এখানে এসে অবস্থান করছেন, এই পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন গণমাধ্যম কর্মী এবং প্রত্যক্ষদর্শীদের কাছে, কারণ সারা রাত এখানে কি হয়েছে, বিশেষ করে এখানে যখন অপারেশন পরিচালনা করেছেন তখন
যে মুহুর্মুহু গুলির শব্দ হয়েছে, সেই গুলির শব্দে কিন্তু এলাকাবাসী অনেকটা আতঙ্কিত হয়েছিলেন এবং সেই আতঙ্ক দূর করার জন্যই অনেকে এখানে এসেছেন এবং গণমাধ্যম কর্মীদের কাছে পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফ আলম, তার কাছ থেকে সেখানকার খবর জানবো। আশরাফ, গুলিবিদ্ধ অবস্থায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে কি কোনো তথ্য পাওয়া গেছে? তার শারীরিক অবস্থা এখন কি রকম, তথ্য পাওয়ার মতো রয়েছে কিনা? শারীরিক অবস্থা আমরা যখন এখন থেকে প্রায় ৩ ঘন্টা আগে তাকে দেখেছিলাম তখন মোটামুটি ভালোই ছিল এবং তিনি কথা বলতে পারছিলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলছিলেন, এটি কিন্তু আমরা দেখেছি। আর এই মুহূর্তে শারীরিক অবস্থা যদি বলি যে তাকে যে ক্যাজুয়ালিটি বিভাগ ছিল সেখান থেকে কিন্তু ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে এই মুহূর্তে রক্ত দেওয়া হচ্ছে, অর্থাৎ যার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে সেখানে তাকে এখন রক্ত সরবরাহ করা হচ্ছে, এই পর্যায়ে আছেন তিনি। এবং ডাক্তারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে আহত হাসান এখানে ভর্তি আছে সে মোটামুটি এই মুহূর্তে কিছুটা শঙ্কামুক্ত রয়েছে বলা যাবে, কারণ যেহেতু তিনি কথা বলতে পারছেন এবং স্বাভাবিকভাবেই ওই যে এই মুহূর্তে তাকে বেডে নিয়ে যাওয়া হয়েছে। তবে সব কিছু মিলিয়ে যদি তার আগের অবস্থাটি বলি, আমরা দেখেছি যে তার মাথায় জখমের আঘাত রয়েছে এবং বাম পায়ে যেখানে গুলি লেগেছে তার সেখানে জখমের আঘাত রয়েছে। এবং পুলিশের এখানকার কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা একেবারে শুরুর দিকে তার সাথে কথা বলেছেন এবং কথা বলে যেটি জানতে পেরেছে, অর্থাৎ যেই বাসাতে এই ঘটনাটি ঘটেছে সে সেই বাসাতেই থাকতো এবং ঘটনার একেবারে শুরুর দিকে সে সেখান থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেছিল এবং তখনই পুলিশ গুলি করে এবং তার পায়ে গুলির আঘাত পায় এবং মাথায় পড়ে যাওয়ার কারণে জখম সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে বেশি রক্তক্ষরণ হয়েছে। তবে তার ঘটনার পরপরই অর্থাৎ এখানের যে সময় তাকে আনা হয়েছে রাত 1:40 নাগাদ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং হাসপাতালে নিয়ে আসার পরে আসলে এখানকার নিরাপত্তা পরিস্থিতিও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে বলা যাবে, কারণ আমরা যখনই হাসপাতালের এই গেটে অবস্থান করছি তখন থেকে কিন্তু অন্যান্য দিন যেমন পুলিশের অবস্থান থাকে কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারীর অবস্থান থাকে, আজকে কিন্তু তার চেয়ে বেশ বেড়েছে এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদের আসলে এই মুহূর্তে অর্থাৎ সকালের পর থেকে আসলে কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না এবং তার সাথে কিংবা তাকে যে ডাক্তার প্রাথমিক যে চিকিৎসা দিয়েছিলেন সেই ডাক্তারের সাথে কোনো ধরনের কথা বলার সুযোগ খুব একটা হচ্ছে বলে বলা যাবে না। আর হাসান সম্বন্ধে যদি বলি, আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তার বয়স এখানে যে খাতায় রেজিস্টার করা হয়েছে সেখানে 25 দেখানো হয়েছে এবং তার গ্রামের বাড়ি বলা হচ্ছে যে বগুড়ার জীবননগর, অর্থাৎ বগুড়া সদরের জীবননগরে তার গ্রামের বাড়ি বলা হচ্ছে এবং তার বাবার নাম রেজাউল করিম, এতটুকু শনাক্ত করা গেছে। তবে সে কোনো ধরনের কী ধরনের পড়াশোনায় ছিল, কবে সেখানে এসেছে এবং তাদের সাথে যারা ছিল এই পুরো বিস্তারিত বিষয়টি এখনও জানা যায়নি। তবে যেহেতু বগুড়া সদরে তার বাড়ি এতটুকু জানা গেছে এবং বাবার নাম জানা গেছে, তো পরবর্তীতে হয়তো পুলিশ, আমরা যেটি খবরেও শুনছিলাম যে কল্যাণপুর থেকে যে দুপুরের নাগাদ পুলিশের কাছ থেকে পুরোপুরি বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও জানানো হবে, তখন হয়তো তার সম্বন্ধে আরও বিস্তারিত পরিচয় জানানো হবে। তবে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে এই মুহূর্তে হাসান বেশ মোটামুটি আশঙ্কামুক্ত রয়েছেন এবং সব মিলিয়ে এখানকার নিরাপত্তা পরিস্থিতিও বেশ জোরদার করা হয়েছে।